নমস্কার বন্ধু, আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের বিষয় যে আমাদের দেশে 140 কোটি যে জনসংখ্যা, সেটা কি আমাদের দেশের জন্য ভালো নাকি খারাপ? আপনি এক সেকেন্ড ভিডিওটাকে পজ করে একটু লিখে দিন এখন কমেন্টে, যেটা আপনি কি মনে করেন, এটা কি আমাদের দেশের জন্য ভালো নাকি সমস্ত সমস্যার কারণ এটা, সেটা জাস্ট ভিডিওটা একটু পজ করে লিখে দিন। তারপরে আমি আমার যে বক্তব্য সেটাই আসছি। আমাদের দেশে যখন দেখবেন যে কোনো জাতীয় যদি সমস্যা হয়, সে হতে পারে আমাদের দেশে চাকরি বাকরি পাচ্ছে না যুব সমাজ, তার জন্যও দেখবেন বলবে যে জনসংখ্যার সমস্যা। ট্রেনে বাসে ভিড়, রাস্তায় যানজট, বা দেখবেন যে হাসপাতালে গিয়ে বেশি ভিড়, এরকম প্রত্যেকটা ব্যাপারে দেখবেন বলবে জনসংখ্যা। কোথাও নোংরা হয়ে আছে, বলবে আমাদের দেশে এত জনসংখ্যা, তাহলে কি করে এত নোংরা পরিষ্কার করা সম্ভব? মানে ঘুরে ফিরে প্রত্যেকটা ব্যাপারে যে দেখবেন যে দোষারোপ করা হচ্ছে জনসংখ্যাকে। আর এটা শুরু হয়, এই জনসংখ্যাকে দোষ দেওয়াটা শুরু করে আমাদের দেশের নেতা নেত্রীরা। তারা এই জিনিসটা শুরু করে এবং তারপরে সমস্ত মিডিয়াতে সেটাই বলে, এবং যেটা শুনে আমরা মনে করি যে হ্যাঁ, সত্যিই তো আমাদের দেশে জনসংখ্যা এত বেশি, 140 কোটি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, তো তার জন্যেই বোধহয় এত অবস্থা খারাপ। যে একটা চাকরির জন্য লক্ষ লোক অ্যাপ্লাই করছে, এত কম্পিটিশান, স্টুডেন্টদের সবসময় বলতে শুনবেন এত কম্পিটিশান, আরও বেশি খাটতে হবে। এগুলোর আমরা কিন্তু সমস্ত কিছুই ওই জনসংখ্যাকে মাথায় রেখে আমরা এটা বলি। একটা দেশের, আমাদের দেশের বলে না, একটা দেশের জনসংখ্যা সেটা কি খারাপ না ভালো, সেটা আমার মনে হয় আমাদের একটু অন্যভাবে দেখা উচিত। এবং আমি সেটাই একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আমাদের নেতা নেত্রীদের তাদের যে ভুল, তাদের যে ব্যর্থতা, সেটা থেকে আমাদের মন ঘোরাতে তারা কিভাবে এটাকে উপস্থাপন করছে, এবং আমরা সেটাকে নিজেরা সেটাই ঠিক মনে করে আলোচনা করছি। দেখুন, আমার মনে হয় জনসংখ্যা যে কোনো দেশের পক্ষে একটা সম্পদ। সেটা যদি ভারতবর্ষের মতো দেশের জন্য হয়, হ্যাঁ, একটা ছোট দেশ হলো, ধরুন একটা খুব ছোট দেশ, এমনকি বাংলাদেশকেও বলতে পারেন, খুব ছোট একটা দেশ, আমাদের একটা রাজ্যের মতো দেশ, সেখানটায় যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। বা ধরুন সিঙ্গাপুরে যদি প্রচুর পরিমাণে জনসংখ্যা হয়ে যায় তাহলে একটা সমস্যা হতে পারে। কিন্তু আমাদের মতো দেশ, আমাদের মতো যে একটা বিশাল একটা দেশ, যেটা একদিক থেকে আরেক দিক 3000 কিলোমিটার, উত্তর ও দক্ষিণে 3000 কিলোমিটার, মানে যেদিকেই দেখুন না কেন মোটামুটি 3000 কিলোমিটারের আশেপাশে, এত বড় বিশাল একটা দেশের জন্যে এটা কি খুব একটা চাপের বিষয়, খুব একটা কঠিন বিষয় ব্যাপারটা? সেটা কিন্তু আমার মনে হয় নয়। আমরা যদি দেখি, আপনারা যদি ট্রেনে করে কোথাও ঘুরতে যান, দেখবেন মাঠের পর মাঠ পড়ে আছে, সেখানটায় কিন্তু সমস্ত মাঠগুলো খালি, মানুষজন নেই। হ্যাঁ, আজ থেকে আমার মনে আছে 20, 30, 40 বছর আগে, 40 না 30 বছর আগে এই জায়গাগুলোতে কিন্তু জনবসতি অনেক কম ছিল। তখন আমাদের জনসংখ্যা ছিল মোটামুটি 85 কোটি মতো, এবং তখন অনেকটা কম ছিল। এখন সেই তুলনায় লোক বেড়েছে, কিন্তু তবু আমার মনে হয় জনসংখ্যা মোটেই আমাদের জন্য খারাপ নয়। ইনফ্যাক্ট আমাদের দেশে যে জনসংখ্যা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের দেশের একটা সম্পদ হতে পারে, যদি সেই জনসংখ্যাকে বা মানুষকে ঠিকমতো ব্যবহার করা যায়। যেমন ধরুন গ্রিনল্যান্ড, বেশ বড় একটা দেশ। গ্রিনল্যান্ড বলুন না, মানে আপনি যদি ম্যাপে দেখবেন অনেকটা বড় একটা দেশ। সেখানটায় জনসংখ্যা খুব কম, এবং সেখানটার যে মাটি, সেখানটার যে জমি, ভূপ্রকৃতি, সেখানটা ঠান্ডা, সেখানে কিছু করা যায় না, একমাত্র সমুদ্র উপকূল দিয়ে কিছু করা যায়। অস্ট্রেলিয়া, যা দেখবেন বিশাল বড় একটা দেশ, আমাদের দেশের থেকে অনেক বড়, কিন্তু তার মধ্যভাগ পুরোপুরি মরুভূমি, যে কারণে সাইড দিয়ে, মানে সমুদ্রের পাশ দিয়েই কিন্তু সমস্ত জনবসতি। এই সমস্ত দেশের সঙ্গে আমাদের দেশের কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। আমাদের দেশে যদি দেখেন হিমালয় থেকে কন্যাকুমারী, পুরো দেশ কিন্তু বেশ উর্বর একটি দেশ, উর্বর জমি। মাঝে মাঝে অনুর্বর জায়গা আছে, কিন্তু মোটের ওপর খুবই উর্বর। মানে আমাদের দেশে এমন অবস্থা নয় যে আমাদের দেশের ফসল যদি উৎপাদন করা যায় যে আমাদের দেশের খাদ্যের অসুবিধা হতে পারে, যেটা হয়তো বাংলাদেশের মতো দেশের পক্ষে হতে পারে, কারণ তাদের জনঘনত্ব যদি বলি আমাদের থেকে অনেক বেশি ওদের, ফলে এটা হতে পারে তাদের দেশে। কিন্তু আমাদের মতো দেশে কিন্তু সে সমস্যা নয়। আর দেখুন, জনসংখ্যা যদি কম হয়
তাহলে যদি সবসময় ভালো হয় তাহলে আফ্রিকান দেশগুলোর তো অবস্থা ভালো হতে পারত, তা তো নয়। আবার যদি জনঘনত্ব জন্যই সমস্ত কিছু হয় তাহলে, বা জনসংখ্যার জন্যই সমস্ত খারাপ কিছু হয়, তাহলে চীন তো প্রায় 140 কোটির দেশ, সেখানে কি করে এত ভালো অবস্থা? আমেরিকাতেও কম নয়, প্রায় 40 কোটি মানুষ। হ্যাঁ, আমেরিকা আমাদের থেকে আরও অনেক বড়, 5-6 গুণ বড় একটা দেশ। ফলে এই যে ব্যাপারটা, একটা সোজাভাবে বলে দেওয়া যে জনসংখ্যা বেশি তাহলে ব্যাপারটা খারাপ, তা কিন্তু নয়। ধরুন জনসংখ্যা যখন বাড়ে, বিশেষ করে আমাদের দেশের মতো জনসংখ্যা যদি হয় যেখানটায় যুব সমাজ বেশি, মানুষের বয়স কম, তখন কিন্তু এটা খুব ভালো একটা ব্যাপার। আপনারা যদি উন্নত বিশ্বর কথা ভাবেন, উন্নত দেশগুলো, ধরুন জাপান, বলতে পারেন ইউরোপ, আমেরিকা, এদের গড় বয়স কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ সেখানে কাজ করার লোক, যুব সমাজ কম, যুবক যুবতী কম, কাজের যে ফোর্সটা, মেইন ওয়ার্ক ফোর্সটা কম। আমাদের দেশে সেই তুলনায় খুবই কম, 30-এর নিচে বা 30-এর কাছাকাছি হবে হয়তো। ফলে আমাদের দেশে কিন্তু যে মানুষ আছে তারা কিন্তু কাজ করতে পারে যদি তাদের কাজ করানো যায়, তাদের যদি ট্রেনিং দেওয়া যায়, তাহলে কিন্তু তারা কাজ করতে পারে, যেটা আমাদের দেশের জন্য খুব ভালো। ইনফ্যাক্ট আমাদের দেশের এই সুবিধাটা আজ থেকে 30 বছর কি 40 বছর পর্যন্ত পাবে। তারপরে কিন্তু এই যুব সমাজ যখন বয়স্ক হবে তখন কিন্তু এই সুবিধাটা পাবে না আমাদের দেশ। ধরুন একটা জায়গায় যদি মানুষ থাকে বেশি, তাহলে দেখুন কী কী সুবিধা হয়। সেখানে যদি এমপ্লয়মেন্ট দেওয়া যায়, মানে এমপ্লয়মেন্ট দেওয়া যাওয়ার আগে বলুন যে মানুষ প্রচুর আছে, মানুষের প্রয়োজন থাকবে, তাদের বাচ্চারা থাকলে তাদের লেখাপড়ার দরকার হবে, মানে স্কুলের দরকার হবে, মানে স্কুলে চাকরি করার লোকের দরকার হবে। মানুষ থাকলে সেখানটার জামা কাপড় পরবে, অন্যান্য জিনিসপত্র কিনবে, অর্থাৎ একটা কনজামশান হবে, যে জিনিস কেনাকাটা করবে, অর্থাৎ সেই জিনিসটা তৈরি করার জন্যে কলকারখানার দরকার হবে। কলকারখানা যখন চলবে সেটা চালাবার জন্যে চাকরিও করার মতো লোকও আমাদের দেশে থাকছে বা সেই জায়গায় থাকছে। এই কলকারখানার যে কাঁচা মাল, সেটা কিছুটা হতে পারে কৃষিজ, কিছুটা হতে পারে আমাদের খনিজ, সেগুলো তো আমাদের দেশে আছে। যদি কাঁচামাল কৃষিজ বা খনিজ যেটাই হোক, সেখানটাতেও কিন্তু কাজ করবার জন্য লোক আমাদের তাহলে থাকছে বা সেই জনগোষ্ঠী থাকছে। অর্থাৎ যখন যত বেশি মানুষ, তাকে যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু এই সমস্ত প্রয়োজনীয়তাটা বাড়ে, সেখান থেকে একটা অপরচুনিটি তৈরি হয় এবং সেখানটা কিন্তু মানুষের এমপ্লয়মেন্ট বাড়ে। আমাদের দেশে ধরুন কথায় কথায় বলবে যে চাকরি নেই, চাকরি নেই, মানে সরকারি চাকরি নেই। আমি সরকারি চাকরির কথা যদি বলি, তাহলে নেই, তার কারণ হলো সরকারি চাকরি দিচ্ছে না। আপনি দেখুন আজ থেকে রেলে, আমাদের রেল সব থেকে বড় এমপ্লয়মেন্টের জায়গা দেশের মধ্যে, সেনাবাহিনীর পরেই, সেখানটায় যত লোক ছিল সেখান থেকে রিটায়ার করলে কিন্তু আর নতুন লোক নেওয়া হচ্ছে না। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এরকমভাবে লোক সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। এমনকি আর্মিতেও তাই, আর্মিতেও অলরেডি 1-2 লক্ষ লোক বোধহয় কম আছে, আরও বেশি সৈন্যবাহিনীর দরকার এবং সেটা আরও কম করার চেষ্টা হচ্ছে। ফলে সমস্ত জায়গায় কিন্তু, এবং আমার একটা মনে পড়ছে 2023 সালে পার্লামেন্টে একটা আলোচনা হয়েছিল, সেখানটা সরকার যে প্রতিবেদনটা বা সরকার যে সংখ্যাটা দিয়েছিল সেটা মোটামুটি 23-24 লক্ষ মানুষ চাকরি বা শূন্যপদ রয়েছে যেটাতে লোক নেওয়া হয়নি, এবং সেটা নাকি তারা নেবে। 23-24 লক্ষ, তার মানে 23-24 লক্ষ পরিবার, অর্থাৎ প্রায় 1 কোটির বেশি, 1 কোটি থেকে 1.5 কোটি মানুষ সেখানটা কিন্তু সরাসরি সুবিধা পেতে পারে যদি ওই চাকরিটা হয়। আচ্ছা, ওই চাকরিটা যদি হয় তাহলে কী হবে? যখনই মানুষের চাকরি হবে তাহলে তারা জিনিসপত্র কিনবে, সঙ্গে সঙ্গে সেখানটার কনজামশান তৈরি হবে, তাদের প্রোডাকশানের জন্য লোকের দরকার হবে, তারা যদি বাজারে যায় জিনিসপত্র কেনে, সেখানটায় দোকানিদের বিক্রি হবে, মানে আরও বেশি বেশি কিনবে, পয়সা থাকলে তার বেশি কিনবে, এখন যা আছে তার থেকে আরও বেশি কিনবে। তো এইভাবে কিন্তু একটা সুবিধা আমাদের দেশ পেতে পারে, এবং যে যুব সমাজের কাছে যে চাকরি নেই তার কিন্তু অনেকটা সুরাহা হতে পারে। অর্থাৎ দেখুন, প্রবলেমটা হলো অ্যাকচুয়ালি সরকার দিচ্ছে না, সরকার চাকরি দিচ্ছে না, কিন্তু বলছে কি না কম্পিটিশন বেশি। আর একটা মূল চাকরির মানে একটা মোটামুটি একটা ধারণা হয় বা সংখ্যা হয়, যদি একটা মেইন চাকরি হয়, মানে সরকারি চাকরি হলো বা কোনো কর্পোরেট একটা চাকরি হলো, একটা চাকরিতে ইনডাইরেক্টলি 3 থেকে 4 জন উপকৃত হয়। অর্থাৎ
25 লক্ষ মানুষ যদি চাকরি পায় তাহলে কিন্তু আরও তারপরে নির্ভর করে আরও 75 থেকে 1 কোটি মানুষ, 75 লক্ষ থেকে 1 কোটি মানুষ কিন্তু বা 1 কোটি পরিবার কিন্তু আরও উপকৃত হয়। অর্থাৎ দেখুন 5-6 কোটি সব মিলে হয়ে যাচ্ছে যদি শুধুমাত্র সরকারের ওই জায়গাটা করে। এবং এটা কেন্দ্র সরকার বলেছে, এভাবে রাজ্য সরকারের ক্ষেত্রেও এরকম শূন্যপদ আছে। এইগুলো যদি নেয় তাহলে সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু একটা ডিম্যান্ড তৈরি হয় এবং যেখান থেকে বেসরকারি কোম্পানি, বেসরকারি যে সমস্ত জায়গা সেগুলোতেও কিন্তু একটা এমপ্লয়মেন্ট তৈরি হয়। তো এই যে এইভাবে যে একটার পরে আর একটা নির্ভরশীল বা চাকরির জন্যে যে একটার পরে আর একটা যে নির্ভরশীলতা থাকে সেই চাকরিগুলো কিন্তু হতে পারে। একইভাবে যদি বলি আপনাকে যে ট্রেন বা সমস্ত কিছুতে ভিড় অনেক বেশি। আচ্ছা দেখুন, ট্রেন যে চলছে, ট্রেনের ডিমান্ড আছে, আমরা টিকিট পাই না। মানে যা ট্রেন চলছে তার থেকে আরও বেশি ডিমান্ড আছে, ওর জন্য আমরা টিকিট পাই না, না তৎকালে করি, পাই না। অর্থাৎ ডিমান্ড আছে। সরকার যদি আরও বেশি ট্রেন চালাবার কথা ভাবে তাহলে মানুষ যেমন সুবিধা পাচ্ছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেনেরও লাভের একটা সুযোগ থাকছে এবং ওই ট্রেনেই কিন্তু আরও বা রেল কোম্পানিতে কিন্তু আরও মানুষ চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। এর পারিপার্শ্বিক বা এরপরে ডিপেন্ডেন্ট যে সমস্ত মানুষ আছে তারাও কিন্তু উপকৃত হচ্ছে। সেই দেখুন সমস্যাটা কিন্তু সরকারের, মানে যারা সরকার চালাচ্ছে নেতাদের, আর বলছে যে না না তো আমাদের তো ভিড়। তারপর ধরুন যে আমাদের রাস্তাঘাট নোংরা। আপনি যদি কলকাতায় যান, পশ্চিমবঙ্গে যান, আমি দেখেছি গ্রামগঞ্জেও প্রচুর নোংরা, ভীষণ নোংরা। আপনি কথাটা শুনতে খারাপ লাগতে পারে, প্র্যাকটিক্যালি একটু চোখ খুলে দেখবেন জায়গায় জায়গায় প্লাস্টিক, সমস্ত কিছু নোংরা ডাম্প হয়ে আছে। শহরের মধ্যে তো হাঁটা মুশকিল হয় কখনো কখনো, পুরো ইন্ডিয়াতেই কম বেশি, কিন্তু সব জায়গায় কিন্তু না। মানে যদি জনসংখ্যাটাই সমস্যা হয়, তার জন্যেই যদি নোংরা হয়, তাহলে আমাদের দেশে কিছু শহর আছে তারা কি করে এতটা পরিষ্কার? আমাদের দেশের কয়েকটা শহর, যেমন ধরুন ইন্দোর, আমাদের দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। সেখানেও লোক সংখ্যা অনেক, মানে 10 লক্ষের বেশি, আমি এক্স্যাক্ট জানি না, কিন্তু 10 লক্ষের বেশি মানুষ সেখানটায় থাকে। তা সত্ত্বেও ইন্দোর শহর, আপনি একটু ইউটিউবে দেখে নিন যে ইন্দোর শহরের রাস্তাঘাট কতটা পরিষ্কার, ভিডিও প্রচুর পেয়ে যাবেন। মানে আমি দেখেছি যে ইউরোপের শহরগুলোর মতো পরিষ্কার কি করে হয়, সেখানেও তো অত মানুষ। তার মানে এই যে জনসংখ্যা সেটা সমস্যা নয়, তাহলে তো ওই শহরটাও নোংরা থাকতো। আসলে ওখানটার যে মানুষ এবং ওখানটার যে সমস্ত মিউনিসিপ্যালিটির নেতারা আছে তারা এটাকে চেষ্টা করেছে তাদের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং তার ফলেই আজ ওই শহর অতটা বেশি পরিষ্কার। একই জিনিসটা যদি দেশের অন্যান্য শহরে হয়, পশ্চিমবঙ্গের ধরুন কলকাতা বা অন্যান্য শহর হয়, কলকাতা তো মানলাম অনেক বড়, অনেক লোক আসে, অন্যান্য শহরগুলো যদি হয়, গ্রামে যদি হয়, গ্রামের তো পঞ্চায়েত থেকে চাইলে তো পারেই এগুলো করতে, যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, নালাগুলো ঠিকভাবে রাখবে, ড্রেন ঠিকভাবে রাখবে, তো করতে পারে। অর্থাৎ সমস্যাটা কিন্তু জনসংখ্যার নয়, সমস্যাটা হলো নেতারা ঠিকভাবে করছে না। এবং তার সঙ্গে আমাদেরও অনেক সময় এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যদি বলি, আমাদেরও অনেকটাই দায়িত্ব আছে যেন নোংরা আমরা না করি। ফলে সমস্যাটা জনসংখ্যা না, সমস্যাটা হলো যে অভ্যাস এবং নেতা নেত্রীর বা নেতাদের চিন্তা বা মনোভাবের। তাহলে এই প্রশ্নটা আসতেই পারে যে এই জনসংখ্যার যে সুযোগটা আমি বললাম যে সমস্যা নয়, সেটা প্রথমে বললাম, তারপরে বললাম যে এর থেকে কি সুযোগ হতে পারে। কিন্তু সুযোগ থাকলেই যে সুযোগ হবে তা নয়, এই সুযোগ পাওয়ার জন্যে কিন্তু এই সমস্ত সাধারণ জনগণকে কিন্তু তার মতোভাবে উপযুক্তভাবে তাদের তৈরি করতে হবে, এবং তৈরি করার দায়িত্ব ন্যাচারালি এটা সরকারের পরেই পড়ে, বেসরকারিভাবে নয়। মানে মানুষকে বা যখন কোনো বাচ্চারা থাকবে তারা যাতে উপযুক্ত হয়ে উঠতে পারে, মানে ধরুন চাকরি বাকরির জন্যে, চাকরি বাকরি হলে তার জন্য সেরকম ট্রেনিং নিতে হবে, পড়াশুনো করাতে হবে, এবং মূলত কারিগরি শিক্ষা বা যে সমস্তর পরে নির্ভর করে চাকরি বাকরি হতে পারে সেই জাতীয় ট্রেনিং দিতে হবে। তবেই কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে। শুধুমাত্র জনসংখ্যা থাকলেই হবে না। এবং যদি সেখানটায় দেখি তাহলে কিন্তু এই রকম ট্রেনিংয়ের ব্যাপারে কিন্তু আমাদের দেশে যথেষ্ট পরিমাণে তার কাজকর্ম বা সরকার সে ব্যাপারে সক্রিয় নয়। মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে সেগুলো কিন্তু এখনও অনেকটা পুরনো ধরনের।
হ্যাঁ, আমি মানছি ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের পড়াশুনোগুলোতে অনেকটা আধুনিক হয়েছে এবং অনেকটা মার্কেট রেলিভেন্ট, মানে মার্কেটে যা চাই সেই অনুযায়ী হয়েছে, কিন্তু সমস্ত ব্যাপারে নয়। ফলে এই যে ট্রেনিংগুলো, এগুলোকে কিন্তু ঠিকভাবে যথাযথভাবে করতে হবে, তবেই এই সুবিধাগুলো পাওয়া যাবে। অর্থাৎ এই যে সমস্যা যেটা তৈরি হয়েছে, যার ফলে আমাদের দেশে জনসংখ্যাটাই একটা সমস্যা হয়েছে। এক তো হলো সরকারের সুযোগ তৈরি করা, সুযোগ তৈরি করলে সঙ্গে সঙ্গে সেখানটার ডিম্যান্ড আসবে, এবং ডিম্যান্ড হলে তার যেন সাপ্লাইয়ের লোকও থাকে, বা এই যুব সমাজ যেন তার উপযুক্ত হয়ে ওঠে, তাদের সেভাবে ট্রেনিং করা, স্কিল করা। হ্যাঁ, আমাদের সরকার স্কিল ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সে কাজ হয় না। সেটাকে আরও ভালোভাবে প্র্যাকটিক্যালি করা, তবে কিন্তু এই সুবিধাগুলো আমরা পেতে পারি। তবে এখানটা সরকারের সমালোচনা আমি বেশি করবো না। এখানটা মূল যে বক্তব্য ছিল যে দেশের জনসংখ্যা সুবিধা কি অসুবিধা, সেটা আশা করি সেটা আপনি বুঝতে পারছেন যে আমাদের এই জনসংখ্যা মোটেই এটা অসুবিধাজনক কিছু নয়, বরং আমাদের ক্ষেত্রে বা যে কোনো দেশের ক্ষেত্রেই এটা একটা সত্যি সম্পদ, যদি সেটাকে সম্পদ তৈরি করা যায় তবেই হতে পারে। এবং আমাদের দেশের তুলনায় জনসংখ্যা অ্যাটলিস্ট আমি মনে করি না এতটাও বেশি যে যার ফলে যে আমাদের একেবারে নেই অবস্থা হবে। কিন্তু জনসংখ্যাকে যদি বা মানুষকে যদি ঠিকভাবে ট্রেনিং না দেওয়া যায়, তাহলে কিন্তু এই অসুবিধাটা হবে, যেটা আমরা দেখছি। তবে এর থেকে সমাধান কি হতে পারে? তো সমাধানটা আমি অলরেডি বলে দিয়েছি। এক তো সরকারকে অ্যাক্টিভ হতে হবে, সরকার যেন সুযোগ তৈরি করে, এবং এই ব্যাপারে সরকার না করলে আমাদের সচেতনতা বাড়িয়ে সরকারকে সে ব্যাপারে চাপ দিতে হবে। চাপ দিলে যে হয় সেটা কিন্তু কিছুদিন আগে বা গত বাজেটেই আপনারা দেখেছেন। মধ্যবিত্তের পরে প্রচুর ট্যাক্স ছিল, ভীষণ রকমভাবে ট্যাক্সের প্রেশার ছিল, এখনও আছে। সেটা আমি ডিটেলে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই একটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছিল, তার ফলে দেখলেন যে কিছুদিন আগেই যে ট্যাক্স স্ল্যাব সেটাকে বোধহয় 8 লাখ ছিল, সেখান থেকে 12,75,000 করে দিল, মানে 50% বাড়িয়ে দিল। সেটা সম্ভব হয়েছে মানুষ আলোচনা করছে বলে, সরকারকে প্রশ্ন করছে বলে। এবং আমরা যদি সেটা শুরু করি, যে বলতে শুরু করি যে না, জনসংখ্যাটা সমস্যা নয়, সমস্যা হলো তোমাদের কাজ ঠিকভাবে করছো না, তোমরা তোমাদের যেটা করা উচিত সেটা ঠিকভাবে করতে পারছো না, তোমরা যে সমস্ত অপরচুনিটি তৈরি করা উচিত সেটা করতে পারছো না, এবং যেভাবে স্কিল্ড মানুষ তৈরি করা উচিত সেটা করতে পারছো না, সেটা যদি করতে পারো তাহলে এই সমস্যাটা হবে না। না অত কম্পিটিশান থাকবে, কারণ সেখানটায় একটার জায়গায় যদি 100টা চাকরির সুযোগ হয়, তাহলে 1 লক্ষের জন্যে 1 লক্ষ মানুষের এই একটা পোস্টের জন্যে চেষ্টা করতে হবে না, এবং সমস্ত দিক থেকেই সুবিধা হবে। মানে যে তৈরি হয়েছে যে সমস্যা, সেগুলো কিন্তু, যে অপরচুনিটি নেই সমস্যা, সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তো আমরা যদি এ ব্যাপারে সচেতন হই, আমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনা করি, বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন জায়গায় যদি এটা আলোচনা করি, আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই, তাহলে কিন্তু এই সমস্যাটাকে আমরা মুক্তি পেতে পারি। এবং আমাদের যে জনসংখ্যা, যেটা আমি ছোটোবেলায় আমার মনে আছে, আমি প্রাইমারি বইয়ে পড়েছিলাম যে আমাদের দেশের 80 কোটি কি 88 কোটি মানুষ, সেটা আমাদের দেশের সম্পদ। সেটাকে আমরা সত্যিভাবেই সম্পদ হিসাবে দেখতে পারবো, যেটা অলরেডি চীন তাদের দেশে করছে, তাদের দেশের মানুষকে ব্যবহার করে তাদের দেশের যে উন্নতি করছে সেটা আমরাও করতে পারবো। কিন্তু তার জন্য আমাদেরও সচেতন হতে হবে, সরকারের পরে চাপ সৃষ্টি করতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাকে ভালোভাবে বোঝাতে পারলাম যে আমাদের দেশের যে জনসংখ্যা সেটা মোটেই সমস্যা নয়, এবং এটা আমাদের দেশের একটা সুযোগ, এবং এই সুযোগটা আমরা পাবো আগামী 30 কি 40 বছর। তারপর এই সুযোগ আমাদের হাতে আর থাকবে না। এবং এই জন্যেই এটাই হলো সঠিক সময় সরকারকে, সে যে সরকারই আসুক, সে বিজেপি আসুক, কংগ্রেস আসুক, যেই আসুক, সবাই যেন এই বিষয়ে কাজ করে, এবং আমাদের যেন দেশের মানুষের এরকম একটা সুযোগ থেকে, আমাদের দেশের মানুষ যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি, সেটার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে অনুরোধ করব, ইচ্ছা হলে কারোর সঙ্গে শেয়ার করতে পারেন। যদি আপনার এই জাতীয় ভিডিও পছন্দ হয়, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করব। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য ভিডিওতে। নমস্কার।